আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজ আমি হাজির হলাম নবম ও দশম শ্রেণীর রসায়নের চতুর্থ অধ্যায় পর্যায় সারণীর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটা হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। আর এই মৌলের যে পর্যায়বৃত্ত ধর্ম, বেশ কয়েকটি পর্যায়বৃত্ত ধর্ম রয়েছে, যেমন রয়েছে ধাতব ধর্ম, অধাতব ধর্ম, পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ, রয়েছে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা। এবং এর পূর্বের ক্লাসে আমি ধাতব ধর্ম এবং অধাতব সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আমি আলোচনা করব পরমাণুর আকার বা পরমাণুর ব্যাসার্ধ নিয়ে। আর এই মৌলের পর্যায়বৃত্ত ধর্মের একটা ছক আমি এখানে উল্লেখ করেছি। সেখানে দেখিয়েছি যে পরমাণুর আকার এবং ধাতব ধর্ম, এই দুটি ধর্ম হচ্ছে পর্যায়, অর্থাৎ বাম থেকে ডান দিকে গেলে শুধুমাত্র হ্রাস পায়, আর গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে কেবলমাত্র বৃদ্ধি পায়। আর বাকি যে চারটি ধর্ম রয়েছে, অধাতব ধর্ম, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা, এই চারটি ধর্ম হচ্ছে পর্যায়, অর্থাৎ বাম থেকে ডান দিকে গেলে বৃদ্ধি পায়, আর গ্রুপ উপর থেকে নিচের দিকে গেলে হ্রাস পায়। অর্থাৎ এই চারটি ধর্ম, বিশেষ করে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা, এই তিনটি ধর্ম সরাসরি নির্ভর করে পরমাণুর আকারের উপর। অর্থাৎ পরমাণুর আকার যেখানে পর্যায়ে হ্রাস পায়, সেখানে আয়নীকরণ, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। আর গ্রুপে পরমাণুর আকার বৃদ্ধি পায়, কিন্তু আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা এই গ্রুপে হচ্ছে হ্রাস পায়। অর্থাৎ পরমাণু আকারের সাথে এই আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতার যে ধর্ম, সেটা সম্পূর্ণ বিপরীত। সিলিকন এবং তাহলে পরমাণুর আকার একই পর্যায়ে ধীরে ধীরে কি হ্রাস পায়, আর সেটা কিভাবে হ্রাস পায় সেটা আমরা পর্যায় 3-এর কিছু মৌলের সাপেক্ষে আমি এটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। পর্যায় 3-এর মৌলগুলো কি? প্রথম মৌল হচ্ছে সোডিয়াম, যার পারমাণবিক সংখ্যা 11, এরপর ম্যাগনেসিয়াম, যার পারমাণবিক সংখ্যা 12, অ্যালুমিনিয়াম পারমাণবিক সংখ্যা 13, সিলিকন পারমাণবিক সংখ্যা 14, ফসফরাস 15 এবং সালফার 16। তাহলে দেখা যাচ্ছে যে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে যত যাওয়া যায়, পারমাণবিক সংখ্যা ধীরে ধীরে বাড়ে। কিন্তু পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেলেও এদের শক্তিস্তর কিন্তু একই থাকে, এবং এদের শক্তিস্তর 3টি। অর্থাৎ সোডিয়ামের প্রথম শক্তিস্তরে যদি ইলেকট্রন থাকে 2টি, দ্বিতীয় শক্তিস্তরে হচ্ছে 8টি এবং তৃতীয় শক্তিস্তরে হচ্ছে 1টি ইলেকট্রন থাকে। একইভাবে ম্যাগনেসিয়ামের প্রথম শক্তিস্তরে 2টি, দ্বিতীয় শক্তিস্তরে 8টি এবং তৃতীয় শক্তিস্তরে 2টি ইলেকট্রন থাকে। অ্যালুমিনিয়ামের প্রথম শক্তিস্তরে 2টি, দ্বিতীয় শক্তিস্তরে 8টি এবং তৃতীয় শক্তিস্তরে 3টি ইলেকট্রন থাকে। সিলিকনের প্রথম শক্তিস্তরে 2টি, পরবর্তী শক্তিস্তরে 8টি এবং তৃতীয় শক্তিস্তরে 4টি ইলেকট্রন থাকে। একইভাবে ফসফরাসের প্রথম শক্তিস্তরে 2টি, পরবর্তীতে 8টি এবং তৃতীয় শক্তিস্তরে হচ্ছে 5টি ইলেকট্রন থাকে। এবং সালফারের প্রথম স্তরে 2টি, পরের স্তরে 8টি এবং তৃতীয় স্তরে 6টি ইলেকট্রন থাকে। তার মানে এখানে একই পর্যায়ের বাম থেকে ডান দিকে যত যাওয়া যাক না কেন, এদের শক্তিস্তর কিন্তু একই, অর্থাৎ 3টি, প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3টি শেল বা শক্তিস্তর থাকে। কিন্তু তাদের সর্বশেষ শক্তিস্তর একটি করে ইলেকট্রন সংযুক্ত হতে থাকে। আর একটি করে ইলেকট্রন সংযুক্ত হওয়ার কারণে কেন্দ্রের প্রোটনের সংখ্যাও একটি করে বাড়ে। আমরা জানি যে পারমাণবিক সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা অর্থাৎ ইলেকট্রন সংখ্যা। তাই সোডিয়ামের প্রোটন সংখ্যা যদি 11 হয়, ইলেকট্রন সংখ্যাও 11। আর ম্যাগনেসিয়ামের প্রোটন সংখ্যা 12, আর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 13। এভাবে সালফারের কেন্দ্রের প্রোটন সংখ্যা হচ্ছে 16 এবং ইলেকট্রন সংখ্যাও সর্বশেষ শক্তিস্তরে 16। তার মানে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে যত যাওয়া যাচ্ছে, পারমাণবিক সংখ্যা ধীরে ধীরে বাড়ে, তার মানে কেন্দ্রের প্রোটনের সংখ্যা ধীরে ধীরে বাড়ে, এবং বহিঃস্থ শক্তিস্তরে ইলেকট্রন সংখ্যাও বাড়ে, কিন্তু শক্তিস্তর একই থাকে। সবারই 3টি শক্তিস্তর। এই শক্তিস্তর একই থাকার কারণে এবং সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে এবং কেন্দ্রের প্রোটন সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে কেন্দ্রের প্রোটন বহিঃস্থ ইলেকট্রনকে কী করে? আকৃষ্ট করে। অর্থাৎ তেমনিভাবে আকৃষ্ট করে। এভাবে সালফার তার বহিঃস্থ ইলেকট্রনকে তার কেন্দ্রের দিকে আকৃষ্ট করে। এই কেন্দ্রের নিউক্লিয়াস বহিঃস্থ ইলেকট্রনকে আকৃষ্ট করার কারণে ধীরে ধীরে আকারটা হ্রাস পায়। অর্থাৎ যদি সোডিয়ামের আকারটা এমন হয়, তাহলে ম্যাগনেসিয়ামের আকার হবে একটু কম, অ্যালুমিনিয়াম হবে আকার আরেকটু কম, সিলিকন আরেকটু কম, ফসফরাস আরেকটু কম এবং সালফার আরও কম। তার মানে ধীরে ধীরে আকারটা কমে যায়। যদি আমরা অ্যাংস্ট্রম এককে আকার পারমাণবিক ব্যাসার্ধ দেখাই, সেটা হবে সোডিয়ামের হবে 2.23 অ্যাংস্ট্রম,
আর ম্যাগনেসিয়াম হবে 1.82 অ্যাংস্ট্রম এবং অ্যালুমিনিয়াম হবে 1.72 অ্যাংস্ট্রম, সিলিকনের হবে 1.46 অ্যাংস্ট্রম, ফসফরাস হবে 1.23 অ্যাংস্ট্রম এবং সালফারের হবে 1.09 অ্যাংস্ট্রম। আর 1 অ্যাংস্ট্রম ইকুয়াল হচ্ছে আমাদের 10⁻⁻10 মিটার, অর্থাৎ 1/10⁻10 মিটার। অর্থাৎ 1 মিটারকে আমরা যদি 10⁻10 দ্বারা ভাগ করি, যে যত মিটার হবে সেটাই হচ্ছে 1 অ্যাংস্ট্রম। তাহলে আমরা দেখলাম যে একই পর্যায়ে ধীরে ধীরে কি হচ্ছে, পারমাণবিক ব্যাসার্ধ কমছে। এবার আমরা দেখব কিভাবে একই গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ ধীরে ধীরে বৃদ্ধি পায়। এর জন্য আমরা গ্রুপ 1-এর কিছু মৌল লিখছি, সেটা হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রোবিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। যদি আমরা পারমাণবিক সংখ্যা লিখি তাহলে লিথিয়ামের 3, সোডিয়ামের 11, পটাশিয়ামের 19, রোবিয়াম হচ্ছে 37, সিজিয়াম হচ্ছে 55। এবং যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি হবে, ইলেকট্রন সোডিয়ামের প্রথম শক্তি স্তরে 1টি, দ্বিতীয় শক্তি স্তরে 2টি এবং তৃতীয় শক্তি স্তরে হচ্ছে 1টি ইলেকট্রন। এটা হচ্ছে লিথিয়াম, এটা সোডিয়াম। আর পটাশিয়ামের ক্ষেত্রে প্রথম শক্তি স্তরে 1টি, দ্বিতীয় শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, তৃতীয় শক্তি স্তরে 8টি এবং চতুর্থ শক্তি স্তরে 1টি ইলেকট্রন থাকে, এগুলো পটাশিয়াম। আর রুবিডিয়ামের ক্ষেত্রে প্রথম শক্তি স্তরে 2টি, পরবর্তী শক্তি স্তরে 8টি, পরবর্তী শক্তি স্তরে হচ্ছে 18টি, পরবর্তী শক্তি স্তরে 8টি এবং পরবর্তী শক্তি স্তরে হচ্ছে 1টি ইলেকট্রন থাকে। একইভাবে সিজিয়ামের ক্ষেত্রে যদি আমরা লিখি তাহলে প্রথম শক্তি স্তরে 2টি, পরবর্তী শক্তি স্তরে 8টি, পরবর্তী স্তরে 18টি, পরবর্তী শক্তি স্তরে 18টি এবং পরবর্তী শক্তি স্তরে 8টি এবং শেষ শক্তি স্তরে হচ্ছে 1টি ইলেকট্রন থাকে। তাহলে দেখা যাচ্ছে যে একই গ্রুপের মৌলগুলোর সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রনের সংখ্যা একই, অর্থাৎ গ্রুপ 1-এর ক্ষেত্রে সবার শেষে 1টি করে ইলেকট্রন থাকে। কিন্তু লিথিয়ামের শক্তি স্তর সংখ্যা ছিল 2টি, সোডিয়ামের 3টি, পটাশিয়ামের 4টি, রোবিডিয়ামের 1, 2, 3, 4, 5টি শক্তিস্তর এবং এখানে সিজিয়ামের 6টি শক্তিস্তর। অর্থাৎ একই গ্রুপের উপর থেকে নিচে দিয়ে গেলে নতুন করে একটি শক্তিস্তর যুক্ত হতে থাকে। আর এই যুক্ত হওয়ার কারণেই সাধারণত পারমাণবিক ব্যাসার্ধ ধীরে ধীরে বাড়ে। যদিও পারমাণবিক সংখ্যা বাড়ে, পারমাণবিক সংখ্যা ধীরে ধীরে বাড়ে। আমরা জানি, যেমন পর্যায়ে শিখেছিলাম, পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কী হচ্ছে, আমাদের পারমাণবিক ব্যাসার্ধ ধীরে ধীরে হ্রাস পেয়েছিল। কিন্তু একই গ্রুপে উপর থেকে নিচে পারমাণবিক ব্যাসার্ধ বাড়লেও যেহেতু শক্তিস্তর নতুন একটি করে সংযুক্ত হয়, এই নতুন শক্তিস্তর একটি করে সংযুক্ত হওয়ার কারণেই এই পারমাণবিক ব্যাসার্ধ ক্রমাগত বাড়তে থাকে। তাই আমরা বলতে পারি একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়, আর একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। আর যদি আমরা এই পারমাণবিক ব্যাসার্ধ কতটুকু হ্রাস পায় বা বৃদ্ধি পায় সেটা যদি আমরা একটু লিখি, তাহলে লিথিয়ামের ক্ষেত্রে হবে 2.05 অ্যাংস্ট্রম, সোডিয়ামের ক্ষেত্রে হবে 2.46 অ্যাংস্ট্রম, পটাশিয়ামের ক্ষেত্রে হবে 2.77 অ্যাংস্ট্রম, রোডিয়ামের ক্ষেত্রে হবে 2.98 অ্যাংস্ট্রম এবং সিজিয়ামের ক্ষেত্রে হবে 3.34 অ্যাংস্ট্রম। অর্থাৎ এইভাবে ধীরে ধীরে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ ধীরে ধীরে বৃদ্ধি পায়। আমার এই ক্লাসে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।